বেল্ট পরানো, এখানে একটা চিপস আছে, চিপসটার মাধ্যমে গরুর হিস্ট্রিটা আপনার টোটাল আপনার দেখা যাচ্ছে যে সে আজকে দিনে গতকালকে কতটুকু সে হাঁটছে, কতটুকু ফিট খাইছে, তার অ্যাক্টিভিটিসগুলা এখানে শো করতেছে। এখানে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে এই চিপসটা কাজ করে। আমাদের এখানে এক একটা চিপসের একটা গরুর জন্য 10,000 টাকা মতো আপনার খরচ আছে। আমরা 600 গরুর মধ্যে ন্যাক চিপসটা বসিয়েছে, প্রায় 60 লাখ টাকা শুধু আপনার এই চিপসের পিছনে আমাদের ইনভেস্টমেন্ট করা আছে। এই ওপেন সিস্টেম করার পরে আপনি দেখেন আমাদের গরু কিন্তু কোনোটা অসুস্থ নাই, যে এত বড় একটা ফার্ম, কোনো ধরনের ব্যাড স্মাইল নাই। দেখবেন আপনার গেট খোলার সাথে সাথে গরুগুলো রেডি মিল্কিং পার্লারে যাওয়ার জন্য। দেখেন এলোকেটেড করা যে ফিডগুলো দিচ্ছি, এই জন্যই সে চেটে চেটে খাচ্ছে, মানে তার যে ওইটা যে নিউট্রিশন ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা সে কিন্তু নিচে পাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের নাহার ডেইরিতে। চট্টগ্রামের নাহার ডেইরি একটা সময় তারা একটা গরু নিয়ে শুরু করেছিলেন সেই 1986 সালে, যখন রকিবুর রহমান টুটুল স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলেন, হাই স্কুলে পড়তেন। 30 বছরের অধিক সময় ধরে তিনি গরু এবং মুরগি লালন পালন করছেন। তার সেই একটা গরু থেকে বেড়ে 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 দেশি গরু জাত উন্নয়ন করে 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 তিনি কিন্তু বিদেশ থেকে কিন্তু কোনো গরু ইম্পোর্ট করেন নাই। হ্যাঁ, এখন তিনি সিমেন্ট ইম্পোর্ট করছেন, আপনারা জানতে পেরেছেন। আজকে তার খামারে 1530টা গরু, আমাদের ভিডিও ধারণের দিন। বন্ধুরা, তার চট্টগ্রামের মিরসরাই উপজেলার নলকুতে বিশাল সুন্দর ডেইরি খামার। চলুন বন্ধুরা, আমরা খামারটাকে ভিজিট করি, দেখি সেখানে কি কি টেকনোলজিগুলো আছে। চলুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের কিছুদিন আগে আমি নাহার অ্যাগ্রো গ্রুপ ভিজিট করে এসেছি। সেখানে গিয়ে আমি নাহার ডেইরি, নাহার পোলট্রি এবং নাহারের ফিড মিল সহ বেশ কিছু প্রকল্প তাদের আমি ভিজিট করেছি। বন্ধুরা, আজকে আমি সেখান থেকে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন যে আমরা আগে নিয়ে যাব আপনাদেরকে যে নাহার ডেইরি খামার, বিশাল বড় আকারে একটা জায়গা নিয়ে লাইন দিয়ে শেড করে নাহার ডেইরি খামার প্রতিষ্ঠিত হয়েছে এবং চমৎকার আধুনিক বিশ্বের সকল প্রযুক্তি এখানে তারা দেওয়ার চেষ্টা করেছেন। দেখেছেন উন্মুক্তভাবে শেডগুলো সব ফাঁকা, তার ভিতরে গরু আছে এবং তার পাশ দিয়ে কিন্তু গরু চড়াই করার জন্য কর্দমাক্ত মাটি আছে, যেখানে গরুগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। বন্ধুরা, খালি এভাবে প্রাণ জোড়ালে হবে না, এখন আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো যে নাহার অ্যাগ্রোর এই যে গরুগুলো আছে তাদেরকে কি খাবার তারা দেয়। বন্ধুরা, খালি যে মুরগির বাচ্চা ভালো গরু এটা থাকলে হবে তা কিন্তু না, এর সাথে কিন্তু ভালো দরকার, কিন্তু ভালো মুরগি উৎপাদন করতে, ভালো গরু উৎপাদন করতে, ভালো ষাঁড় উৎপাদন করতে, ভালো বাছুর উৎপাদন করতে গেলে তার জন্য কিন্তু ভালো খাবারও দরকার আছে। তাই তো রকিবুর রহমান টুটুল তার খামারের প্রয়োজনে, তার খামারের মুরগিদের প্রয়োজনে আলাদাভাবে খাবার তৈরি করেন। খামারের গরুর জন্য তিনি খাবার তৈরি করে আগে এখানে ট্রায়াল দেন, ভালো পারফর্ম পেলে তারপর তিনি বাজারে বিক্রি করেন। চলুন আমাদের নাহার অ্যাগ্রো গ্রুপের যে ফিড মিল আছে সেখানে কি কি খাবার উৎপাদন আমরা সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের অনেকেই মনে করে যে ক্যাটেল ফিড খাওয়ানো ভালো না, আপনারা তো ক্যাটেল ফিডও তৈরি করেন, আপনাদের গুণগত মান বা ক্যাটেল ফিডের অবস্থা কি একটু জানতে চাচ্ছিলাম। আমাদের সাধারণত আমাদের নিজেদেরও প্রায় ফ্যাটেনিং গরু সহ প্রায় 2000টি আমাদের হেড আছে। সুতরাং এক্ষেত্রে আমরা যে সমস্ত ক্যাটেল ফিড আমরা মার্কেটে বিক্রি করি, তো সেই ক্যাটেল ফিড আমরা নিজেরা ফার্মে আগে খাওয়াই এবং খাওয়ানোর পরে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে এবং ওইভাবেই আমরা কিন্তু মার্কেটিংয়ে দিচ্ছি। সুতরাং যেহেতু মার্কেটিংয়ে দিচ্ছি, লোকজন কিন্তু খুব আমাদের ফিডটা খুব জনপ্রিয় হচ্ছে লোকজনের কাছে এবং দিন দিন তার উত্তর সেল বৃদ্ধি হচ্ছে। আমি নতুন খামারি যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের বাচ্চা নেন এবং খাদ্য নেন, তো আমাদের মার্কেটে ডাক্তার রয়েছেন যারা তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলেন, অবশ্যই আপনারা ভালো করতে পারবেন এবং সুফল লাভ করতে পারবেন। প্রতিটা জেলাতে কিন্তু তাদের ডিলার আছে, তাদের অফিসাররা আছে। আপনারা যারা এখান থেকে ক্যাটেল ফিড নিতে চান তারা কিন্তু আপনার স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে যারা বেকার আছেন, যারা প্রবাসে আছেন,
নিশ্চয়ই এই প্রতিবেদনটা দেখে আপনাদের মনের মজাটা স্বপ্ন তৈরি হয় যে আমরা একদিন রকিবুর রহমান টুটুলের মতন একটি খামার গড়ে তুলব। হয়তো রকিবুর রহমান টুটুলের মতন হয়তো বড় হতে পারবো না, কিন্তু আমরা একটু চেষ্টা করব। তিনি পারলে আমরা কেন পারবো না? যে আপনারা কিভাবে সাইলেজটা তৈরি করছেন এবং গরুর খাওয়ালে কতটা গরুর জন্য উপকার হয় সেটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আপনারা সকাল থেকে তো দেখলেনই আমাদের ডেয়ারি ফার্মের কার্যক্রমগুলো। তো আমাদের ফিডিং সিস্টেমের একটা অ্যাডিশনাল হলো সাইলেজ। আমাদের মোটামুটি এখানে 1600 টনের ক্যাপাসিটির সাইলেজ আছে আমাদের বিভিন্ন ব্যাংকারে। তো আমরা হোল দ্য ইয়ারে খাওয়ানোর জন্য চেষ্টা করি যে আমরা সাইলেজগুলো, সাধারণত জানেন যে শীতকালে আমাদের ঘাস উৎপাদন কমে যায়। তো শীতকালে মূলত সাপোর্ট দেওয়ার জন্য এবং গরুর ফিজিওলজিক্যাল প্লাস রিপ্রোডাক্টিভ পারফরমেন্স ঠিক রাখার জন্য সাইলেন্স একটা খুব দরকারি খোরাক হিসাবে গণ্য করা হয়। তো আমরা টিএমআর-এর সাথে ঘাস, সাইলেজ, তারপর খড়, কনসেন্ট্রেট সবগুলো রেশিও অনুযায়ী তাদের নিউট্রিশন লেভেল মেনটেন করে আমরা এই সাইলেজগুলো ওই টিএমআর হিসেবে খাওয়াই থাকি। একটা গরুর প্রথম কতটুকু সাইলেজ খেতে দেয়? আসলে ডিপেন্ড করতেছে হলো আমরা তাদের ডায়মেটার 14% দুগ্ধবতী গরু, যেসব গাভী আছে, প্রেগনেন্ট কাউ, এই সবগুলোরই আমরা কিছু না কিছু সাইলেজ ইউজ করে থাকি। সাধারণত দেখা যায় যে আমরা একটা মিল্কিং কাউরে পার ডে ঘাস সহ, কনসেন্ট্রেট সহ এবং খড় সহ 10 কেজি 7 থেকে 8 কেজি পর্যন্ত আমরা অ্যাভারেজে দিয়ে থাকি সাইলেজ পার ডে। সাইলেজ দেন 7 থেকে 10 কেজি। হ্যাঁ, মানে সাইলেজ দেওয়ার পরে কি দানাদার বা ঘাস দিতে হয়? জি, সাইলেজটা হলো এডিশনাল একটা রেশনের মধ্যে পড়ে, যার মধ্যে সাইলেজ সহ ঘাস দিই, আমরা কনসেন্ট্রেট দিই, ঘাস, কনসেন্ট্রেট, সাইলেজ এবং খড় দিই। কারণ একটা গরুর ড্রাইমেটার, আসলে গরুর মধ্যে ড্রাইমেটার, প্রোটিন এসব একটা ক্যালকুলেশন করতে হয়। ওই ড্রাইমেটার প্রোটিন ক্যালকুলেশন করতে গেলে দেখা যায় যে এইটা দিলে আমাদের ওই রেশিওটা ভালোভাবে মেনটেন করা হয়। ধরুন অনেকের আছে ঘাস নাই, সে সাইলেজ আর আছে দানাদার, এই দুটো দেখে গরু লালন পালন করতে পারবে? জি, অবশ্যই পারবে। যাদের ঘাস নাই, কাঁচা ঘাস তো গরু পালতে গেলে কিছু না কিছু লাগেই, তবে সাইলেজটাও অপরিহার্য। হ্যাঁ, সাইলেজটা বর্তমান সায়েন্সের দিক দিয়ে বললে বলা যায় যে সাইলেজটা হলো এসেনশিয়াল একটা, এটা হলো ফার্মেন্টেড প্রোডাক্ট। এটা ডাইজেস্টিবিলিটি বাড়ে, গরুর পারফরমেন্স এনহ্যান্স করে। তো সাইলেজ একটা কিন্তু ভালো রেশনের জন্য একটা কি কি উপযুক্ত উপাদান উপাদান। দিয়ে সাইলেজ করা যায়? আসলে সাইলেজ তো বিভিন্ন কাঁচা ঘাস দিয়ে করা যায়। আমরা এটা করছি হলো ভুট্টা দিয়ে। হ্যাঁ, ভুট্টা যখন মিল্কিং আমরা প্রায় 150 একর জমিতে প্রতি বছরই ভুট্টা লাগায় রাখি। যেহেতু আমার প্রতি বছরই 1600 থেকে 1700 টন ভুট্টা গাছ লাগে। তো আমরা মিল্কিং পর্যায়ে গাছটা কেটে চপিং করে আমরা প্রেশারাইজড করে, হ্যাঁ, প্রেশারাইজ করে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সাইলেজগুলোর মধ্যে খুব কম্প্যাক্ট করা আছে, কম্প্যাক্ট হিসাবে আছে। তো প্রেশারাইজ করে আমরা কিন্তু সাইলেজটা প্রিজার্ভেশন করি এবং আমরা 6 মাস 7 মাস বা বছর পরে আমরা ইউজ করি খাওয়ানোর জন্য গরুকে। মনোজ কুমার চৌহান কিন্তু বললেন তারা গরুর সাইলেজ দেয়। শুধু কি সাইলেজ দেয়? সাইলেজের সাথে আর কি দেয়? এবার দেখুন যে আমাদের টুটুল ভাই এই সাইলেজ নিয়ে যে গাড়িতে করে তারা কিন্তু খামারের ভিতরে গরুর খাইতে দেয়, সেটা দেখেন। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের রকিবুর রহমান টুটুল নিজে গরুর খাদ্যের যে গাড়িটি ড্রাইভ করে চলে গেলেন এবং এক পাশ দিয়ে খাবারগুলো পড়লো এবং গরুগুলো খাচ্ছে এবং কি চেটে পুটে খাচ্ছে। আসলে চেটে পুটে এই খাবারটা খাচ্ছে কেন? এই খাবারের ভিতর কি আছে এবং গরু যে আপনার ম্যানজার নাই মানে চাটতেছে, এটা আমাদেরকে সুন্দর করে এখানে আসলে আমরা যে গরুগুলোকে যে দৈনিক যে খাদ্যটা দিই, তার বডি ওয়েট, তার মিল্ক প্রোডাকশন, তার বডি মেনটেনেন্স, তার যদি প্রেগনেন্ট থাকলে তার বাচ্চার মেনটেনেন্স, এগুলির উপরে বেসিস করি সে কতটুকু ফিড দৈনিক পাবে।
এই ফিডের ভিতরে আমার কি কি আছে? এই ফিডের ভিতরে আমার আছে ধরেন কাঁচা ঘাস, সাইলেজ, শুকনা খড়, তারপর কনস্ট্যান্ট আপনার দানাদার খাদ্য এবং ইউমেএস, এগুলি দিয়ে আমরা একটা মিক্সড টিএমআর, টোটাল মিক্সড রেশন হিসেবে আমরা ফিডগুলো এলোকেটেড করি। দেখেন আমাদের পানির জায়গাটা কিন্তু আলাদা। আগে নাইজার সিস্টেমের কথা যেটা বলছেন, ওইটাতে আমরা পানির সাথে খানা মিক্স করে দিতাম। এখন কিন্তু পানিটা আলাদা, গরু খাচ্ছে তার দরকার হিসাবে। এই গরুটা যেমন এই প্যানের গরুগুলি যেমন আমাদের ফিক্সড করা আছে যে 6 কেজি করে দানাদার খাদ্য পাবে, 14 কেজি করে 18 কেজি করে কাঁচা ঘাস পাবে, সাইলেজ পাবে আপনার 7 কেজি থেকে 8 কেজি, তারপর শুকনা খড় 2 কেজি। এইভাবে করে যখন তার রেশনিং করা আছে, তার এই ফিডটা সে ইনটেক করবে। আপনি যেটা বললেন যে চাটতেছে, সে যখন তার খাওয়াটা হয়ে গেছে, তার যে বডি ওয়েট হিসাবে যে খাদ্যটা দিচ্ছে, সে দেখতেছে যে আরও কিছু খাদ্য সে পায় কিনা। তো সুতরাং আমরা ওভার খাদ্য না দিয়ে যদি তার বডি ওয়েট হিসাবে যে ফিডটা দিচ্ছি, যে মানে এলোকেটেড করা যে ফিডগুলো দিচ্ছি, এই জন্যই সে চেটে চেটে খাচ্ছে। মানে তার যে ওইটা যে নিউট্রিশন ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা সে কিন্তু নিচে পাচ্ছে। সে মনে করছে আরও হয়তো ফিড পাবে, এই জন্য সে চাটাচাটি করতেছে। আচ্ছা, এবার আপনার এই শেডটা সম্পর্কে জানতে চাচ্ছি। এই শেডটার একটা বৈশিষ্ট্য দেখেন, এটা হচ্ছে যে ওপেন হাউস শেড। এখানে কোনো গরুর মধ্যে কিন্তু আপনার কোনো রশি পাবেন না। এই গরুগুলো সবসময় ওপেন, এ ইচ্ছা করলে হাঁটতে পারতেছে, ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারতেছে, ইচ্ছা করলে এখানে থাকতে পারতেছে, তার বডি এক্সারসাইজ কিন্তু করতেছে। এবং তার বিছানা যেটা আছে, এটা দেখেন 10 ইঞ্চি উপরে তার আলাদা ম্যাট করে বিছানা দেওয়া আছে। তার যখন রেস্টিং সময় আসবে, সে উপরে যায় কিন্তু ঘুমাবে। আর নিচে যে এরিয়াটা, সেইখানে পায়খানা করবে, প্রস্রাব করবে। এটা আবার আমাদের স্ক্রাপিং করে প্রতি 1 ঘন্টা পর পর পরিষ্কার করা হয়। আর এই ঘরটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ভেন্টিলেশন সিস্টেমটা অনেক ভালো এবং গরু মুভমেন্ট করতে পারে। আর আমাদের ম্যাক্সিমাম গরু কিন্তু আপনি দেখেন নেক বেল্ট পরানো, এখানে একটা চিপস আছে, চিপসটার মাধ্যমে গরুর হিস্ট্রিটা আপনার টোটাল আপনার দেখা যাচ্ছে যে সে আজকে দিনে গতকালকে কতটুকু সে হাঁটছে, কতটুকু ফিট খাইছে, তার অ্যাক্টিভিটিসগুলা এখানে শো করতেছে। সে দুধ কতটুকু দিচ্ছে। বিভিন্ন খামারে দেখছি যে কানে একটা দেওয়া থাকে, বাট গলায় এরকম রশি দিয়ে একটা নাম্বার, আমি আগে অন্য কোনো খামারে দেখি না, আপনার খামারে দেখতে পাচ্ছি, এটা রহস্যটা কি? এখানে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে এই চিপসটা কাজ করে। আমাদের এখানে এক একটা চিপসের একটা গরুর জন্য 10,000 টাকা মতো আপনার খরচ আছে। আমরা 600 গরুর মধ্যে ন্যাক চিপসটা বসিয়েছে, প্রায় 60 লাখ টাকা শুধু আপনার এই চিপসের পিছনে আমাদের ইনভেস্টমেন্ট করা আছে। তো সেই জায়গাটাতে আমরা কি পাচ্ছি, গরুটাতে একটা সফটওয়্যারের মাধ্যমে এই গরুটার টোটাল হিস্ট্রি, সে কখন বাচ্চা দিল, কখন সে হিটে আসবে, কখন সে মা হবে, কতদিন সে দুধ দিল, কত লিটার করে দুধ দিল, এবং প্রতিদিন সে কতটুক করে চলাচল করতেছে, তার অ্যাক্টিভিটিসগুলো শো করতেছে। তো এতে করে দেখা যাচ্ছে যে তার যদি অ্যাক্টিভিটিসটা অনেক সময় বেশি হয়, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই গরুটা হয়তো হিটে আসছে, তার মুভমেন্ট বাড়ছে, এটার জন্য তাকে আমরা বেশি করে নজর দিয়ে থাকি এবং তার হিটটাকে আমরা আইডেন্টিফাই করে তাকে ইনসেমিনেট করি। এটা কোন দেশীয় প্রযুক্তি? এটা আপনার ইউরোপিয়ান প্রযুক্তি, এটা ডেলাবেল সুইডেনের প্রযুক্তি। আচ্ছা, এই খামারের ভিতরে লাইট ফ্যান নাই, আবার এই বড় বড় ফ্যানগুলো এইভাবে পাকায় দেওয়া, অন্য জায়গাতে ফ্যান এইভাবে থাকে। এখানে ফ্যানগুলির মূল কাজ হচ্ছে যে যখন আমাদের দেশে হট এবং হিউমিডিটি থাকে, তখন অত্যন্ত গরম অনুভব হয়। সেই কারণেই এই ফ্যানগুলো দেওয়া হয়ে থাকে। তখন আপনার এই ফ্যানগুলোর মাধ্যমে এই ঘরটাকে শীতাতাপ নিয়ন্ত্রিতর মতো, মানে টেম্পারেচার রিডিউস করা হয়। এই ফ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য কি, কেমন বাতাস দেয়? এটা হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যান, বেসিক্যালি স্পেশালি এইসব ঘরের জন্য করা আছে। এই ফ্যানগুলি ওদের থেকে নেওয়া আছে। এই ফ্যানগুলোর মাধ্যমে তাদেরকে যে বাতাসটা দেওয়া হয়, এটাতে তাদের হিটটা কিছুটা হলেও মানে ইয়া হয়। আপনি যেহেতু দুই সিস্টেম, যেহেতু আগের ম্যানজার সিস্টেম ছিল, বর্তমানে ওপেন সিস্টেম,
কোন দিক দিয়ে সাশ্রয় এবং গরুর জন্য কোনটা বেশি ভালো? অবশ্যই ওপেন সিস্টেমটা ভালো, কারণ এই ওপেন সিস্টেম করার ফলে আমরা মিল্ক পার্লার করেছি। এই ওপেন সিস্টেম করার পরে আপনি দেখেন আমাদের গরু কিন্তু কোনোটা অসুস্থ নাই। একটা জিনিস খেয়াল করছেন, এতগুলো 1200-1300 গরুর ভিতরে কোনো অসুস্থ গরু, কারণ সে যদি তার অ্যাক্টিভিটিসই না থাকে তাহলে সে কোথা থেকে আপনার মানে ভালো থাকবে। এই জন্যই আমরা সবসময় তার হেলথের দিকে আমরা সবসময় নজর দিয়ে থাকি। আমরা এই খামারে যে গোবর আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক গোবর, এটার ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। চলুন আমরা একটু দেখি হ্যাঁ গোবর। প্লিজ চলে, এই স্কেপারটা চালাও তো। এই জায়গায় চালাবো? আপনার এই যে স্ক্র্যাপারগুলো আমাদের আছে, এগুলি এখন চালু করতেছে। ও আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি দেখেন এই জায়গাটা আপনার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই যে গোবরটা নিয়ে যাচ্ছে মাস্টার ড্রেনে, মাস্টার ড্রেনে নিয়ে যায় এই গোবর। এটা স্ক্রেপিং করা হচ্ছে। হ্যাঁ, এখানে আপনারা দেখছেন যে স্ক্র্যাপিং করে গোবরগুলো আনছে, আনার পরে এটা মাস্টার ড্রেন আছে, এই মাস্টার ড্রেনের মাধ্যমে এটা পিটটা আছে, এই পিটের থেকে আমরা গোবরগুলো উঠায় স্বয়ংক্রিয় এটা ডেলাবেলের একটা ময়েশ্চার রিডিউসিং মেশিন। এখানে গোবরগুলো আমরা ফার্টিলাইজার হিসেবে আপনার তৈরি করতেছি, এবং যে পানিটা যাচ্ছে ওইটা আবার আপনার ফার্টিলাইজার হিসেবে আমরা ইরিগেশন করতেছি। এটাতে আমাদের পুরো ফার্মের আপনার বায়োসিকিউরিটি খুব কঠিনভাবে মেনটেন করতেছি। ডিউ টু আপনি দেখছেন যে এত বড় একটা ফার্ম, কোনো ধরনের ব্যাড স্মাইল নাই। তারপরে এই পানিটাকে আমরা কাজে লাগাইতেছি, এই ফার্টিলাইজারটাকে আমরা কাজে লাগাইতে পারতেছি। আপনারা কাউডং এটার নাম কি দিয়েছেন? কাউডং? এটা আমাদের ফার্টিলাইজার, কাউডাং থেকে ফার্টিলাইজার হচ্ছে। এটা আপনারা কি করেন? এটা আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের ইয়া আছে, এগ্রিকালচার আছে, ওই জায়গাগুলোতে ইউজ করি এবং আমরা সেল করি। সেল করেন কেমন টাকা দামে সেল করেন? এগুলি আমরা 4 টাকা কেজি। নেয় কারা? এখানে বিভিন্ন যারা ক্ষেত খামার করে, যারা টি স্টেট করে, তারা এখান থেকে নিয়ে যায়, যারা আম বাগান করে তারা এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, এই যে টোটাল এই কাউডং বিশেষ করে পাউডার বানাতে আমাদের কেমন কস্টিং করছে এটা করতে? এখানে আমার প্রায় 40 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে শুধু এই কাউডাংগুলো ম্যানেজমেন্ট করার জন্য। কারণ আসলে অনেকেই কিন্তু এই গোবরটাকে নিয়ে তারা পাউডার বানানোর কথা বলে আর কি, মেশিন আর কি সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে তা সংগ্রহ? যেমন আমরা যেটা নিয়ে আসছি, এটা আমার মনে হয় যে আমাদের দেশে প্রথমেই আমরা আনছি এবং এটা দিয়ে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। আমাদের পুরো জিনিসটাকে আমরা ইউজ করতে পারতেছি এবং এটা ভালো একটা কাজে লাগতেছে। গোবর প্রসেস করার পাশাপাশি দুই পাশে যে শেডের মাঝখানে জায়গা গরুরা দৌড়াদৌড়ি করে, এই ওপেন রোদের ভিতর রাখলে গরুগুলোর কি উপকার হয় সেটা একটু দেখেন। ওই আগে জানতে পারছেন আমার শেডগুলো অটোমেশন এবং এটা চাউনভূমি সংলগ্ন। দ্যাট মিনস হলো গরু খাদ্যও খাবে, প্লাস ঘুমাবে, প্লাস সে ঘোরাফেরার জন্য তার একটা জায়গা থাকতে হবে। জাস্ট আমরা এক্সারসাইজের ফিল বলতে পারি। এতে করে সে কিন্তু তার খাওয়া দাওয়ার সাথে আমরা যে এক্সারসাইজ করলে একটা শরীরে একটা সতেজ ভাব আছে, গরুর সতেজ রাখার জন্য, প্লাস ইজিলি মুভমেন্ট করার জন্য জাস্ট বাইরের কান্ট্রির মতো এখানেও আমরা কিছু জায়গা রাখছি। গরুগুলো ইজিলি তার খাদ্য গ্রহণের সাথে সাথে সে তার নিয়ম মাফিক বা ইচ্ছা মতো সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কনফাইন না থেকে ঘুরে ফিরে থাকবে, এখানে মাটিতে থাকবে। এর মধ্যে ভালো লাগানো হলো স্বাভাবিক। আমরা মানুষের কাছে দেখেন যে আমরা এক্সারসাইজ কিসের জন্য করি, নিজেকে সুস্থ সবল ফিটনেস রাখার জন্য এক্সারসাইজ করি। সেম এজ কিন্তু গরুরও সেই একই ব্যাপার। আগে আমরা কনফাইন্ড অবস্থা পালতাম, এতে করে কী হতো, গরু কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকতো, তার মেটাবলিজম, তার যে পারফরমেন্স ওই রকম শোটা করতো না। এতে করে কি আমাদের খাদ্য প্লাস আমাদের জাউনভূমি স্পেস দেওয়ার কারণে সে খাদ্য খাওয়ার সাথে সাথে সে ইচ্ছা মতো করে তার চার দিয়ে ঘোরাফেরা করে, এক্সারসাইজ করে। এতে করে তার শরীরের ইমিউনিটি লেভেল বাড়ে, তার প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়ে, প্লাস হলো তার পারফরমেন্স কিন্তু এনহ্যান্স করে, সেম এস হিউম্যানের মতো। তো আমাদের মতো কনফাইন্ডের চেয়ে এই অবস্থাটা পালন করা অনেক ভালো। নরম মাটি আসলে আমরা ওই গরু যাতে ইজিলি মুভমেন্ট করতে, তার খুরের যাতে কমফোর্টেবল বোধ করে, এর জন্য কিন্তু এই নরম মাটি দেওয়া হয়েছে। আমরা ওইভাবে মাঠটা দেওয়া হয়েছে কমফোর্টেবল বোধ করার জন্য। আসলে দেখছেন যে আমাদের শেডগুলো সবই অটোমেশন, ফিটিং থেকে শুরু করে আমার ডিঙ্কার লাইন, তারপরে হলো গোবরের বিভিন্ন স্কাপার, এসব সব কিন্তু অটো সিস্টেম। ওইভাবেই আমরা গ্রামে গঞ্জে দেখছি যে গরুকে যখন পুকুরে নামায়
পুকুরে নামে গোসল করায় এবং তার শরীরকে ব্রাশ করায়। এটা ওই ধরনের একটা অটোমেটিক ব্রাশ, যেটা হলো সেন্সর আলাদা। গরুর সামনে টাচ লাগলে সেন্সরটা তার চুল ব্রাশের মতো কাজ করে, এতে ব্লাড সার্কুলেশন হয়। জাস্ট এটাই আগের পদ্ধতিটাই আবার নতুন করে আবার কিন্তু এই অটোমেশনভাবে ফিরে যাচ্ছে। তৈরি করেছেন। বন্ধুরা, আপনারা তো অনেক সময় বলেন ফিট খেলে গরু নষ্ট হয়ে যায়, ফিট খেলে গরুর অনেক ক্ষতি হয়ে যায়। তা নাহার ডেয়ারির আমরা দেখছি তারা ফিট খাওয়ায়। আপনাদের এই ক্যাটেল ফিডের বৈশিষ্ট্যটা কি একটু বলে দেবেন? ক্যাটেল ফিডের বৈশিষ্ট্য হলো আমরা আমাদের বিভিন্ন স্টেজে বিভিন্ন গরুর বিভিন্ন ক্যাটাগরির আমরা ফিড বানাই থাকি। যেমন মিল্কিং কাউ আছে, ড্রাই কাউ আছে, প্রেগনেন্ট যখন থাকে প্রেগনেন্ট অবস্থা আছে, গোয়ার ফিড আছে, স্টার্টার ফিড আছে। তো আমাদের গরুর যে স্টেজের দরকার, যে রকম নিউট্রিশন দরকার, ওই রকম নিউট্রিশন মেনটেন করে ওই প্রকার বেঁধে খাদ্য আমরা সাপ্লাই দিয়ে থাকি। সেম খাবার, কিন্তু এরা হলো যেহেতু দুধ দেয় না আমার, এর খাবারটা হলো গ্রোয়িং খাবার। এর তো দুধ দেওয়ার মতো ক্যালসিয়াম এত দরকার নাই, ফসফরাস দরকার নাই, এত না। ওতে মেনটেন্যান্স প্লাস তার পরবর্তী যে যাবে বা প্রেগনেন্ট হবে, ওর জন্য যে খাবারটা দরকার ওটা আমি দিচ্ছি তাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খালি টেকনোলজি দেখলে হবে না, ভালো কিছু দেখতে হবে, এবং যেগুলো আমরা নিজেরা হাতে আনতে পারবো ছোট পরিসরে, বড় পরিসরে। হ্যাঁ, আপনারা যারা ছোট পরিসরে করতে চান তাদের টেকনোলজি আমার কাছে আছে, যারা বড় পরিসরে করতে চান তাদের টেকনোলজি আমাদের কাছে আছে। যাদের সময় আছে আমার জিটিভি অফিসে চলে আসবেন। আমি জিটিভির সাংবাদিক, আপনারা জানেন জিটিভিতে সবুজ বাংলা অনুষ্ঠান হয় প্রতি সোমবার দিন রাত 9:30 প্রচার হয়, শুক্রবার দিন এবং শনিবারের দিন পূর্ণ প্রচার হয়। আপনারা এই প্রোগ্রামটা দেখবেন এবং যার যায় পোলট্রি বলেন, ডেইরি বলেন, অ্যাগ্রো সেক্টরে যা কিছু জানার দরকার হয় আপনারা যদি আমার অফিসে আসেন আমি কিন্তু আপনাদেরকে ওই ধরনের সেবাটা দিয়ে থাকি। আর শেষ করার আগে একটা কথা বলবো, যারা নতুন ভিউয়ার এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে বেল বাটন আছে সেটা ক্লিক করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে, আর কমেন্ট করুন আপনি কী দেখতে চান। আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।